আসসালামু আলাইকুম মেয়েরা, কেমন আছো সবাই? ঘরে বসে অনলাইন ক্লাসগুলো ঠিকমতো করার মাধ্যমে পাঠ পরিক্রমায় অগ্রগতি হচ্ছে নিশ্চয়ই। আজকে আমি যেমন করে তোমাদের গতদিন বলেছিলাম যে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস শেষ অধ্যায় দিয়ে আজকে আমরা খ বিভাগটা শেষ করব। অর্থাৎ আমরা পড়ছিলাম গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র খ বিভাগ বস্ত্র ও বয়নশিল্প। এর ষোড়শ অধ্যায় দিয়ে খ বিভাগ শেষ। আজকে আমরা সেই ষোড়শ অধ্যায়টা পড়ব। ষোড়শ অধ্যায়ের নাম হচ্ছে বস্ত্রের দাগ অপসারণ ও সংস্করণ, অর্থাৎ স্টেইন রিমুভ ও রিপেয়ারিং। স্টেইন রিমুভ কেন করতে হয়? তোমাদের আমি যে জিনিসগুলো বলেছিলাম যে আমরা শুধুমাত্র নতুন জিনিস প্রস্তুত করা শিখব না, সেই সাথে অনুপযোগী জিনিসকে উপযোগী করে তোলার জন্যেও কিন্তু আমাদের কিছু জিনিস শিখতে হয়। এই অধ্যায়টা তারই একটা অংশ। মনে করো কোনো একটা জায়গায় রং করা হয়েছে এবং তোমার কোনো একটা ভালো খুব দামি একটা পোশাকে সেই রংটা লেগে গেছে। এখন আমরা কি করব? সেই পোশাকটাকে বাতিল করব না, আমরা সেই পোশাকটাকে ব্যবহার উপযোগী করব। তাহলে আমাকে সেই রংটা অপসারণ করতে হবে, নয়তো সেই পোশাকটা আর ব্যবহার উপযোগী থাকবে না। তাহলেই আমাকে জানতে হচ্ছে যে অপসারণ বলতে কি বোঝায় আর সংস্করণ বলতে কি বোঝায়। অপসারণ হচ্ছে পোশাকে কোনোভাবে কোনো স্টেইন লেগেই যেতে পারে। এখন এই স্টেনটাকে রিমুভ করার জন্যে আমাকে কি করতে হবে, আমি কিভাবে এই স্টেনটাকে দূর করব, এর নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, অর্থাৎ বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। এই বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করার মূল উদ্দেশ্য কি? অর্থাৎ অযোগ্য পোশাক, যেটা ব্যবহারের অযোগ্য, সেটাকে আমি ব্যবহারের উপযোগ্য করে তুলব। তাহলে এই বিশেষ পদ্ধতির মাধ্যমে আমি কি করছি? ব্যবহারের অযোগ্য পোশাককে ব্যবহারের অযোগ্য পোশাককে ব্যবহার উপযোগী করব। তাহলে এটা তখন ব্যবহারের উপযোগী হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল করো যে যখনই কোনো পোশাক ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে, অনুপযোগী হওয়ার কারণ জেনে যথাযথ পদ্ধতি অবলম্বন করে সেই বিষয়টাকে যদি আমি অপসারণ করতে পারি, সেই স্টেনটাকে যদি আমি অপসারণ করতে পারি, তবেই কিন্তু আমার পোশাক ব্যবহারের উপযোগী হয়। আর সংস্করণটাও সেই রকম। যে কোনো কারণে ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল, ছোট হয়ে গেল, আকারে পরিবর্তন হয়ে গেল, যে কোনো কারণে যদি ব্যবহারের অনুপযোগী পোশাক থাকে, সেটাকে সংস্করণের মাধ্যমেও আমরা ঠিক এই একই কাজ করি। অর্থাৎ সংস্করণটাও আমাকে কি করবে? এই অনুপযোগী পোশাক অনুপযোগী পোশাককে ব্যবহার উপযোগী করবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছ? অর্থাৎ আমার কাজ হচ্ছে ব্যবহারের অনুপযোগী যে কোনো পোশাককে আমরা ব্যবহার উপযোগী করব। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের কাজ। আচ্ছা, তাহলে আমি স্টেইন রিমুভের জন্য কি ব্যবহার করব? স্টেইন রিমুভের জন্য অবশ্যই আমি কিছু অপসারক দ্রব্য ব্যবহার করব, যেই দ্রব্যগুলো দিয়ে আমি পোশাকটাকে আবার ব্যবহার উপযোগী করব। এই অপসারক দ্রব্যগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তীব্র, আরেকটা হচ্ছে মৃদু। তীব্র থেকে বোঝাই যাচ্ছে যে অপসারণ ক্ষমতাটা বেশি। আমাকে জানতে হবে এই তীব্র অপসারক দ্রব্যগুলোর নাম কি। যে কোনো গাঢ় অ্যাসিড, এটা মনে রাখবে।
এটা অ্যাসিটিক অ্যাসিডের গাঢ় দ্রবণ হতে পারে। এই গাঢ় অ্যাসিডটা হচ্ছে তীব্র অপসারক। এছাড়া আমরা যে কাপড় কাচার সোডা বা ক্লোরিন ব্যবহার করি, এগুলোও কিন্তু তীব্র অপসারক দ্রব্য। তাহলে অক্সালিক অ্যাসিডের গাঢ় দ্রবণ হতে পারে, তারপর সেখানে অ্যাসিটিক অ্যাসিডের গাঢ় দ্রবণ হতে পারে কাপড় কাচার সোডা এবং কাপড় কাচার সোডা। আর কি? ক্লোরিন। ক্লোরিন কিন্তু একটা তীব্র অপসারক। ক্লোরিন। তাহলে গাঢ় অ্যাসিড, কাপড় কাচার সোডা এবং ক্লোরিন এরা হচ্ছে তীব্র অপসারক দ্রব্য। মৃদু কোনগুলো? মৃদু হচ্ছে আমরা যে অ্যাসিডগুলোর গাঢ় দ্রবণকে তীব্র অপসারক বলছি, সেই অ্যাসিডগুলোর লঘু দ্রবণ। ঠিক আছে? লঘু অ্যাসিড, যেগুলো লঘু অ্যাসিড ডাইলুটেড, সেই যে কোনো, এটা অক্সালিক অ্যাসিডের লঘু দ্রবণ হতে পারে। এছাড়া ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটাও কিন্তু একটা মৃদু অপসারক। ভিনেগার বোঝো তো? সিরকা বলো যেটাকে, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। এরপরে হচ্ছে বেকিং সোডা। বোরাক্স, এটা এমন একটা দ্রবণ যেটা দিয়ে অনেকগুলো স্টেইন রিমুভ করা যায়। অ্যামোনিয়া। এরপরে হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। তাহলে লঘু অ্যাসিড, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, বেকিং সোডা, বোরাক্স, অ্যামোনিয়া, হাইড্রোজেন পারক্সাইড এরা সব মৃদু অপসারক দ্রব্য। এই জিনিসটা অবশ্যই মনে রাখবে। এবার একটা বিশেষ বিবেচ্য বিষয় আছে। তীব্র যে অপসারক দ্রব্যগুলো, এই দ্রব্যগুলোর ব্যাপারে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, কারণ এরা হচ্ছে তন্তুর জন্য ক্ষতিকর। তন্তুর জন্য ক্ষতিকর বলে আমরা কি করব? উক্ত দ্রব্য অধিক সময় ধরে আমরা ব্যবহার করব না। তাহলে অধিক সময় ধরে ব্যবহার করা যাবে না। যাবে না, এটা ভালো করে মনে রাখবে, তাতে তন্তুর ক্ষতি হবে। তাহলে প্রথমে আমরা অপসারক দ্রব্যগুলো সম্পর্কে জেনে নিলাম। কোন দ্রব্য তীব্র অপসারক আর কোন দ্রব্য মৃদু অপসারক। এবার আসো উৎস। আমি যদি সেই স্টেইনের উৎসটা, কোত্থেকে আমার কাপড়ে এই দাগটা লাগলো, এই স্টেইনের উৎসটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমি অপসারণ দ্রব্য ব্যবহার করতে পারবো না। প্রথমেই আসো প্রাণীজ দাগ। প্রাণীজ দাগ বলতে কি বোঝায়? অর্থাৎ যে কোনো প্রাণীর রক্তের দাগ হতে পারে, মাংসের দাগ হতে পারে, ডিম থেকে বা প্রাণী জাতীয় যে কোনো বস্তুর রস থেকে হতে পারে। তাহলে মনে করো রক্তের দাগ, মাংসের রস, এই ধরনের ডিম, যে কোনো প্রাণীজ দাগ। এগুলো সবচেয়ে বড় সমস্যা হলো এরা উত্তাপে বসে যায়, উত্তাপে স্থায়ী হয়। তাহলে কি করা যাবে না? গরম পানি ব্যবহার করা যাবে না। এসব দাগে সবসময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। মনে থাকবে, প্রাণীজ কোনো দাগ হলে আমরা কখনো সেখানে গরম পানি ব্যবহার করব না, ঠান্ডা পানি ব্যবহার করব। এছাড়া লবণ, সাবান, বোরাক্স দ্রবণ এগুলো ব্যবহার করতে পারো এই দাগগুলো
তাহলে উঠে যাবে। এবার আসো উদ্ভিজ। উদ্ভিজ দাগ বলতে কি বোঝায়? চা, কফি, ফলের রস, এগুলো হচ্ছে উদ্ভিজ দাগ। চা, কফি, ফলের রস, এগুলোতে আমরা কি করব? এই চা, কফি, ফলের রস যদি হয়, এগুলোর মধ্যে আমরা ঠিক যে কাজটা করেছিলাম প্রাণীজের বেলায়, এবার উল্টোটা করব, অর্থাৎ গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করব। গরম পানি ছাড়াও আরও অনেক জিনিস আছে, যেমন গ্লিসারিন, বেনজিন, হাইড্রোজেন পারক্সাইড, এগুলো ব্যবহার করলেও উদ্ভিজ দাগ চলে যায়। তাহলে গরম পানি ব্যবহার করব। আর অন্যান্য যে দ্রবণগুলোর কথা বললাম, গ্লিসারিন, বেনজিন, হাইড্রোজেন পারক্সাইড, এসব ব্যবহার করেও কিন্তু আমরা কি করতে পারি? উদ্ভিজ দাগ অপসারণ করতে পারি। এবার আসো চর্বি জাতীয় দাগ। চর্বি জাতীয় বলতে কি বোঝায়? মনে করো মাখন, তেল, ঘি, পেইন্ট, বার্নিশ, আর্ট কাতরা, এগুলো কিন্তু সব চর্বি জাতীয়। এই চর্বি জাতীয় দাগের জন্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে কেরোসিন, টারপিন, অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আগে দাগগুলোর নাম জেনে নিই। মাখন, ঘি, পেইন্ট, বার্নিশ, ঠিক আছে, এগুলোতে আমরা ব্যবহার করব কি কি? ব্যবহার করব কেরোসিন, টারপিন, অ্যালকোহল, ঠিক আছে, এই জিনিসগুলো। এছাড়া পানি, বোরাক্স দ্রবণ, এগুলো ব্যবহার করতে পারো, তাহলে এই চর্বি জাতীয় দাগগুলো চলে যাবে। এবার আসো খনিজ দাগ। খনিজ দাগ বলতে কি বোঝায়? জামা কাপড়ে আমরা যে চেইন ব্যবহার করি, হুক ব্যবহার করি, বোতাম ব্যবহার করি, যেগুলো লোহা দিয়ে তৈরি হয়, এই ধরনের দাগ যেগুলো হচ্ছে, তাহলে কি কি হচ্ছে? লোহার চেইনের দাগ, যেগুলো চেইন, হুক, বোতাম, এগুলো থেকে যে এই দাগগুলো হচ্ছে, সেইগুলো হচ্ছে সব খনিজ। এই খনিজ দাগগুলো উঠানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? লেবুর রস ব্যবহার করতে পারি, সাবান ব্যবহার করতে পারি, টক দই, অক্সালিক অ্যাসিড, বোরাক্স দ্রবণ, এগুলো দিয়ে আমরা এই দাগ ওঠাতে পারি। লেবুর রস, সাবান, টক দই, অক্সালিক অ্যাসিড, এরপরে হচ্ছে বোরাক্স দ্রবণ। আচ্ছা, তোমাদের আমি একটা জিনিস বলি, বোরাক্স দ্রবণটা হচ্ছে এমন একটা দ্রবণ, শুধুমাত্র রঙের দাগ, যেটা রঙের দাগ ছাড়া আর বাকি সবগুলোতে ব্যবহার করা যায়। তার মানে কি? এখানে প্রাণীজ মনে হয় বোরাক্স লিখে দিলাম, এরপর উদ্ভিজতে বোরাক্স লিখে দিলাম, এরপর চর্বি জাতীয়, এটার মধ্যেও বোরাক্স লিখে দিলাম, এবং খনিজ, এটাতেও বোরাক্স লিখে দিলাম। বোরাক্স দ্রবণ শুধুমাত্র রঙের দাগের বেলায় বোরাক্স দ্রবণ কাজ করে না। বোরাক্স দ্রবণে রঙের দাগের বেলায় কি হয় জানো? রঙের দাগ কিন্তু দুই রকমের। রঙের দাগ কয় রকমের? দুই রকমের। কি কি? একটা হচ্ছে অম্লীয়, আর একটা হচ্ছে ক্ষারীয়, অ্যাসিডিক বা বেস জাতীয়। অম্লীয়, আরেকটা হচ্ছে ক্ষারীয়। এই দুই প্রকার, অম্লীয় বা ক্ষারীয়। এখন এই রঙের দাগ যখন তুমি দেখবে, এই রং দুই রকম দাগই পানি, সাবান, লঘু অ্যাসিড, লঘু অ্যালকালি, অ্যালকোহল ইত্যাদি দ্বারা অপসারণ করা যায়। তবে একটা জিনিস মনে রাখবে, রঙের দাগের মধ্যে কিন্তু রক্তের দাগও অনেকটা একই ধরনের। এটাতেও গরম পানি ব্যবহার করলে দাগ স্থায়ী হয়ে যায়। তাহলে আমি রঙের দাগের মধ্যে কি ব্যবহার করছি? পানি,
তারপর সাবান, লঘু অ্যাসিড, পানি, সাবান, লঘু অ্যাসিড, লঘু অ্যালকালি, লঘু অ্যালকালি, এই জিনিসগুলো ব্যবহার করলে রঙের দাগ চলে যায়। সেই সাথে আমরা এখানে অ্যালকোহলও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো দিয়ে আমরা বিভিন্ন রকম স্ট্রেন অপসারণ করব। খুব ভালো করে বিষয়গুলো মনে রাখবে, আর কোন ধরনের উৎসে কোন ধরনের অপসারণ দ্রব্য ব্যবহার করা হচ্ছে সেটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, এবার আমরা যে বস্ত্র থেকে যে পোশাকটা থেকে আমি স্টেইন রিমুভ করব, সেই পোশাকের তন্তু কিন্তু এখানে বিশেষভাবে বিবেচ্য একটা বিষয়। যেমন যদি তোমার সেই তন্তুটা সুতি বা লিনেন হয় তাহলে কী ব্যবহার করবে, পশম বা রেশম হয় তাহলে কি করা যায়, রেয়ন এবং সিনথেটিক নাইলন, ভিনিয়ন এগুলোর জন্যে আবার একটু ভিন্ন পদ্ধতি আছে। যেমন তুমি যদি সুতি ও লিনেন কাপড়ের স্টেন রিমুভ করতে চাও তাহলে খাবার সোডা, অ্যামোনিয়াম, বোরাক্স, ব্লিচিং পাউডার এগুলো ব্যবহার করা যায়, এগুলো ক্ষতি করে না। আর অক্সালিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের লঘু দ্রবণ ব্যবহার করলে কাপড়টি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে, এটা কিন্তু বেশিক্ষণ এটা রাখা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি কি করছি, সুতিতে ব্যবহার করছি খাবার সোডা, তারপর অ্যামোনিয়া ব্যবহার করছি, বোরাক্স তো ব্যবহার করছি, বোরাক্স, এরপর ব্যবহার করছি ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারই কিন্তু ক্লোরিন, তোমরা মনে রাখবে এটা, ব্লিচিং পাউডারটাই হচ্ছে ক্লোরিন পাউডার। এগুলো ব্যবহার করব যদি সুতি বা লিনেন কাপড় হয়। রেশম এবং পশমের বেলায় যে জিনিসটা মনে রাখতে হবে, ক্ষার রেশম এবং পশমের ক্ষতি করে, সুতরাং যেগুলো ক্ষারীয় সেগুলো ব্যবহার করা যাবে না, যেগুলো অ্যাসিডিক সেগুলো ব্যবহার করতে হবে, কিন্তু সেই অ্যাসিডিকটাও আবার লঘু অ্যাসিড, লঘু অ্যাসিড না হলে তন্তুর ক্ষতি হবে। লঘু অ্যাসিড ব্যবহার করব। ঠিক আছে, লঘু অ্যাসিড ব্যবহার করলে রেশম পশমের স্টেনটা চলে যাবে। এবার আসো রেয়ন এবং সিনথেটিক সিল্ক। এখানে মৃদু অ্যাসিড বা ক্ষার সহজেই ব্যবহার করা যায়, অর্থাৎ আমি এটা মৃদু হলেই হবে, মৃদু অ্যাসিড বা ক্ষার ব্যবহার করব। এইবার নাইলন, ভিনিয়ন এই ধরনের সিনথেটিক তন্তু হলে অ্যাসিড বা ক্ষারে সেটা নষ্ট হয় না। চা, কফি, ফলের রস সিনথেটিক কাপড়ের তন্তুর গভীরে প্রবেশ করতে পারে না, তো সেই জন্যে পানি দিয়ে ধুয়ে ফেললেই চলে যায়। তাহলে প্রথমে হচ্ছে পানি, ভিতরে যেহেতু প্রবেশ করতে পারছে না তাহলে পানি ব্যবহার করব, আর ব্যবহার করব অ্যাসিড। ক্ষারে কি হচ্ছে না বলো তো, ক্ষতি হচ্ছে না, অ্যাসিড বা ক্ষারে এই তন্তুর ক্ষতি হয় না, তন্তুর ক্ষতি হয় না, মনে থাকবে। আর এই অধ্যায়ে তোমাদের একটা ব্যবহারিক আছে, অর্থাৎ যে কোনো একটা বস্ত্রে যদি কোনো স্টেইন লাগে, দাগ লাগে, তাহলে তুমি কিভাবে অপসারণ করবে। এই অপসারণ করার সময় দুটো বিষয় আমরা খেয়াল রাখবো, অর্থাৎ দাগের উৎসটা কি এবং সেই বস্ত্রের বা পোশাকের তন্তুটা কোন ধরনের, দুটো বিষয় খেয়াল রেখে আমরা এই ব্যবহারগুলো খুব সহজেই করতে পারবো, আমি আশা করছি। এবার একটা শব্দ এসছে অধ্যায়ে, সংস্করণ। সংস্করণের যে জিনিসটা আমি তোমাদের বলেছিলাম, সংস্করণ মানে হচ্ছে অনুপযোগী কোনো জিনিসকে কোনো নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে ব্যবহার উপযোগী করা, তাহলে কিন্তু সংস্করণ হয়ে যাচ্ছে। আমরা পোশাকে সংস্করণ কেন করি, পোশাকের কোনো একটা অংশ নষ্ট হয়ে আরেকটা অংশ যদি ভালো থাকে, যে কোনো ঘরে যে কোনো কাপড় চোপড়, যেমন বড় একটা কাপড় চোপড়, মনে করো তুমি তোমার চাদর যদি নষ্ট হয়ে যায়, বিছানার চাদর কত বড় একটা জিনিস, সেটা থেকে কেটে তুমি যে কোনো একটা ছোট জিনিস বানাতে পারো। যেমন বড় কিছু হলে বড়দের প্যান্ট, পায়জামা এগুলো কেটে ছোটদের প্যান্ট বানাতে পারো,
তারপর শাড়ি বা ওড়না এগুলো দিয়ে পাঞ্জাবি বা ফতুয়া বানাতে পারো। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে যে কোনো বড় জিনিস নষ্ট হয়ে গেলে বড়দের পোশাক, মনে করো বড়দের প্যান্ট, পায়জামা, জামা থেকে কি করা যায়, ছোটদের পোশাক বানানো যায়। ছোটদের পোশাক বানানো যায়। এরপর মনে করো কোনো জিনিসের যদি রং নষ্ট হয় তাহলে কি করব, রং বা ব্লক ব্যবহার করব। রং বা ব্লক ব্যবহার করলে সেই পোশাকটা আবার আগের জৌলুস ফিরে পাবে এবং তার যে নষ্ট হয়ে যাওয়া রংটা সেটা থেকে আবার নতুনত্ব ফিরে আসবে। আবার কোনো পোশাকের যদি উপরের অংশটা নষ্ট হয়ে যায়, নিচের অংশটা ঠিক থাকে, তাহলে আমি কি করতে পারি, মনে করো ফ্রক, ঠিক আছে, একটা ফ্রক যদি উপরের অংশ নষ্ট হয়ে গেল, উপরের অংশ নষ্ট হলো কিন্তু নিচের অংশ ভালো আছে, তাহলে এটা দিয়ে আমি কি করতে পারি বলো তো, আমি কি এটা দিয়ে স্কার্ট বানাতে পারি না? স্কার্ট বানানো যায়। এবার যদি কোনো এমন অংশ যেটা নষ্ট হয়ে গেলে তুমি আবার কি করতে পারবে সেটা ছাড়া, যেমন হাত নষ্ট হয়ে গেল, লম্বা হাতটা কি থাকে, লম্বা ছিল, লম্বা হাত, এটা নষ্ট হয়ে গেলে আমরা ছোট করে ব্যবহার করতে পারি, ছোট করে ব্যবহার করতে পারি। আবার কোনো জিনিসের কলার নষ্ট হয়ে গেলে কলার এটাকে ফেলে দিয়ে আমরা গোল গলা করতে পারি। আবার উলের পোশাক যদি হয়, উলের পোশাক এটা কিন্তু খুলে বোনা যায়, খুলে আবার বোনা যায়। এরপরে মনে করো কোনো জিনিস যেটা মানে লম্বায় ছোট হয়ে গেছে, আকার পরিবর্তন হয়ে গেছে, লম্বা একটু বড় করতে হবে, তাহলে ধরে নিলাম আমি কি হয়েছে, লম্বায় ছোট, তখন আমি কি করব, তখন আমি এখানে একটা ঝালর বা লেস দিব, লেস জোড়া দিয়ে এটাকে বড় করে ফেলব। এবার দেখো যদি ছিঁড়ে যায়, কোনো অংশ ছিঁড়ে গেল, এখন আমি কি করব, ছিঁড়ে গেলে আমি সেটাকে যদি পকেট তৈরি করা যায়, পকেট তৈরি করা যায় তাহলে পকেট তৈরি করব। এছাড়া আমি নিচে দুটো পদ্ধতি ব্যবহার করব, রিপু বা অ্যাপ্লিক। রিপুটা কি জিনিস, রিপু হচ্ছে কাপড়ের জমিনের রঙের সাথে মিল রেখে এবং কাপড়ের তন্তুর সাথে মিল রেখে ছেঁড়া অংশটাকে বুনে দেওয়া, পুনরায় বোনা। এই বুনে নিয়ে যে কাজটা করা হয় সেটাকে রিপু বলে। এই রিপু কিন্তু 3 প্রকারের, কি কি বলো তো, একটা হচ্ছে সাধারণ রিপু, আরেকটা হচ্ছে বুনন রিপু, এবং আরেকটা হচ্ছে গোল ভরাট রিপু, যেটাকে বোতাম স্টিচ দিয়ে করা হয়। তাহলে 3 প্রকার রিপু পেলে। এবার আসো অ্যাপ্লিক। কোথায় পড়েছো অ্যাপ্লিক বলো? আমরা যখন অলঙ্করণ করলাম, পোশাকের অলঙ্করণ করলাম, তখন আমরা কি পড়েছিলাম, অ্যাপ্লিক পড়েছিলাম না? অর্থাৎ একটা কাপড় কেটে নিয়ে অন্য আরেকটা কাপড়ে বসানো। এই অ্যাপ্লিকটা তোমাদের আমি কি উদাহরণ দিয়েছিলাম মনে করো তো, একটা পকেট, এই পকেটের মধ্যে আমরা একটা কাপড় কেটে ফুল বানিয়ে বসিয়ে দিলাম। তাহলে এই যে আমি ফুল বানিয়ে বসিয়ে দিলাম, এই ফুল বানিয়ে বসিয়ে দেয়াটা যদি কোনো কাপড় কেটে হয়, এই জায়গাটায় যদি সে ছেঁড়া থাকতো, তাহলে আমার একই সাথে দুটো কাজ হয়ে যাচ্ছে না? দেখো তো কি হচ্ছে, আমার নকশাও হচ্ছে
আবার সংস্করণও হচ্ছে। অর্থাৎ আমি একটা পকেটের মধ্যে যদি এরকম একটা অন্য কালারের ফুল বসাই, তাহলে সেটা দেখতে ভালো দেখাবে, আবার আমার ছিঁড়ে যাওয়া জিনিসটাকেও আড়াল করা হবে, অর্থাৎ সংস্করণও হয়ে যাবে। তাহলে এপ্লিকের মাধ্যমেও আমরা কি করতে পারি? সংস্করণ করতে পারি। বলো এই বিষয়গুলো বুঝেছো কিনা? আমরা কোনো একটা জিনিস যদি স্টেইন লেগে যায়, দাগ লেগে যায় বা ছোট হয়ে যায়, আমরা কি করব? সেটাকে আবার ব্যবহার উপযোগী করে তুলব। এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে এটা। এবার বলো, আমরা বলেছিলাম গতদিন আমরা একটু পাঠ পর্যালোচনা করব, বলেছিলাম না মেয়েরা? পাঠ পর্যালোচনায় আমরা কি করব? পাঠ পর্যালোচনায় আমরা পুরো খ বিভাগটাকে একবার একটু ঝালাই দেব। অর্থাৎ আমার পুরো খ বিভাগের অধ্যায় অনুযায়ী যে কয়টা অধ্যায় আমরা এই খ বিভাগে পড়েছি, এই খ বিভাগের অধ্যায়গুলো আরেকবার এক নজর দেখে নেব। আমাদের গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে খ বিভাগে কী কী ছিল? একাদশ অধ্যায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র। এখানে আমরা কি পড়েছি? আমরা পড়েছি জামদানি, পড়েছি মণিপুরি, টাঙ্গাইল, রাজশাহী সিল্ক এবং বেনারসি ও খদ্দর। এই সবগুলো ঐতিহ্যবাহী বস্ত্রের ঐতিহাসিক পটভূমিও পড়েছি। এর গঠনশৈলী কীভাবে এসেছে, এর বিশেষত্ব কী, বর্তমান এবং ভবিষ্যৎ কীভাবে আমরা কাজ করতে পারি, এই প্রেক্ষাপটগুলোতে সেগুলো পড়েছি। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অর্থাৎ মণিপুরি, খাসিয়া, চাকমা, রাখাইন, সাঁওতাল এরা কোত্থেকে এসছে, তাদের গড়ন কেমন, তাদের খাবার দাবার, জীবনযাপনের সাথে পোশাকের কী মিল, এক নৃগোষ্ঠীর সাথে অন্য নৃগোষ্ঠীর আচার আচরণের সাদৃশ্য, বৈসাদৃশ্য, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। পোশাক দেখে কীভাবে তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী চিনতে পারবে এবং তাদের পোশাকের বিশেষত্ব, তাদের পোশাকের নাম, তাদের পোশাকের সাথে অন্যান্য যে অলংকারগুলো সেগুলো আমরা পড়েছিলাম। আর দ্বাদশ অধ্যায়ে আমরা পড়েছিলাম ফ্যাশন, স্টাইল এবং ডিজাইন। ফ্যাশন কি, স্টাইল কি, ফ্যাশন চক্র বলতে কি বোঝায়, ফ্যাশনের পরিবর্তন কেন হয়, বস্ত্রশিল্পে এই ফ্যাশনের কী ভূমিকা আছে, এছাড়া স্টাইলের বৈশিষ্ট্য কী, ফ্যাশন এবং স্টাইলের মধ্যে কী পার্থক্য আছে সেটা আমরা পড়েছিলাম। যখন কোনো গোষ্ঠীগত বিষয়ে একটা জিনিস চলে আসে, পোশাকের ধরন চলে আসে, সেটা হচ্ছে ফ্যাশন, আর যখন ব্যক্তিগত পর্যায়ে থাকে সেটা হচ্ছে স্টাইল। তাহলে এই ফ্যাশন এবং স্টাইলের পার্থক্যটা কি? স্টাইল কি ফ্যাশন হতে পারে? হ্যাঁ, হতে পারে, কিন্তু ফ্যাশন স্টাইল হয় না। ঠিক তেমনি এছাড়া পোশাকের যে ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে গঠনগত ডিজাইন কোনটা, সজ্জামূলক ডিজাইন কোনটা, এগুলো আমরা পড়েছিলাম। এই সবগুলো বিষয় আমরা কেন পড়েছিলাম বলো তো? পড়েছিলাম বিশেষ একটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে পোশাক নির্বাচন এবং ক্রয়, এই বিষয়টা জানার জন্য কিন্তু আমরা পড়েছিলাম আমরা কিভাবে পোশাক নির্বাচন এবং ক্রয় করব। ঠিক আছে, তাহলে প্রথম অধ্যায় এবং একাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়টা যেটা খ বিভাগে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, এ দুটো আমরা পড়ে নিলাম। মেয়েরা আরেকটা জিনিস যেটা খেয়াল করো, আমরা আর কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম, প্রথমে শুরু করেছিলাম খ বিভাগের ত্রয়োদশ অধ্যায় দিয়ে। ঠিক তো, আমরা ত্রয়োদশ অধ্যায় দিয়ে পড়া শুরু করেছিলাম না? এই ত্রয়োদশ অধ্যায়ে আমরা পড়েছিলাম বস্ত্রের রং ও ছাপা, রং কাকে বলে, ছাপা কাকে বলে, বিভিন্ন ধরনের রং, এই রঙের নামগুলো পড়েছিলাম, প্রাকৃতিক রঙগুলো কী কী, ক্ষয়ের, হরিতকি, আয়রন। এরপরে পড়েছিলাম কৃত্রিম রঙগুলো কী কী, অম্ল বা এসিড কাকে বলে, ক্ষার বা বেসিক কাকে বলে, ডাইরেক্ট রং, বিকশিত রং, ন্যাপথল রং, পিগমেন্ট রং, ভ্যাট এবং মডার্ন রং, এই রঙগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম। তোমাদের ওই অধ্যায়ে একটা হোমওয়ার্ক ছিল, বিভিন্ন প্রকার রং করার সুবিধাগুলো বর্ণনা করো। এরপরে আমরা এসেছিলাম যেটা ছাপা কাকে বলে, ছাপা কোথা থেকে উৎপত্তি হলো, ছাপার পদ্ধতিগুলোর নাম কি, যেমন ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট, এগুলো রং করা ও ছাপার মধ্যে পার্থক্য কী। এই অধ্যায়ে আমরা যেটা করেছিলাম, একটা পর্যালোচনা করেছিলাম কৃত্রিম রং কেন বেশি ব্যবহৃত হয়, প্রাকৃতিক কেন হয় না, এবং তোমাদের একটা তালিকা করতে বলেছিলাম যে তন্তু অনুযায়ী কোন রং কোনটাতে প্রযোজ্য হয় সেটা একটা তালিকা করো। এটার হোমওয়ার্ক ছিল একটি রং করার পদ্ধতি এবং ছাপার পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা, এবং বস্ত্রের রং প্রয়োগের যে ধাপগুলো, তন্তু থেকে সুতা, সুতা থেকে বস্ত্র, এগুলোতে কিভাবে রং করা হয়, অর্থাৎ কাঁচামাল অবস্থায়
সুতায়, খণ্ড খণ্ড বস্ত্রে ক্রস ড্রাইং বা দ্রবণের রং প্রয়োগগুলো বলছে কি বোঝায় আমরা ধারাবাহিকভাবে সব পড়েছিলাম। এ অধ্যায়ে তোমাদের ব্যবহারিক আছে, সেটাও আমি বলেছিলাম। এরপর চতুর্দশ অধ্যায়ে আমরা পড়েছিলাম শিল্পকলা ও নীতি। শিল্পকলার নীতি এবং উপাদানগুলো। শিল্পকলার নীতি এবং উপাদানগুলোর মধ্যে আমি যেটা পড়েছিলাম শিল্প কী, কারুশিল্প কাকে বলে, পোশাক কেন কারুশিল্পের অন্তর্গত, এছাড়া সার্থক শিল্প সৃষ্টিতে শিল্প উপাদান এবং নীতির বর্ণনা। শিল্প উপাদান মোট কয়টা ছিল? রং, রেখা, আকার, জমি এবং বিন্দু। এই 5টা শিল্প উপাদান কিভাবে আমরা পোশাকে ব্যবহার করব, অর্থাৎ রঙের ব্যবহার, কোন রং কিভাবে পোশাকে ব্যবহৃত হয়, রেখার ব্যবহার, কোন রেখা পোশাকে কী ধরনের বৈশিষ্ট্য বহন করে, আকার, কোন আকার কিভাবে আমরা ব্যবহার করি, জমিনের বৈশিষ্ট্য কী, জমিনের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন পোশাকে মসৃণ বা অমসৃণ জমিন, মোটা বা মিহি জমিন, চকচকে জমিন পোশাকে কী প্রভাব ফেলে সেগুলো আমরা পড়েছিলাম। এরপর বিন্দু, বিন্দু দিয়ে কিভাবে রেখা, আকার, ছন্দ তৈরি করা যায় সেগুলো পড়েছিলাম। এই অধ্যায়ে তোমাদের পোশাকের বিভিন্ন উপাদানের যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা হয়, এটা একটা ব্যাখ্যা করো, একটা প্রশ্ন ছিল। এবার শিল্প নীতিগুলোর ব্যাপারে আসো। সমতা, সঙ্গতি, অনুপাত, ছন্দ, মিল এবং প্রাধান্য। এটা একটু জটিল ব্যাপার ছিল তোমাদের। এই নীতিগুলো ব্যবহারের বেলায় আমি যেটা বলেছিলাম যে ছন্দ এবং প্রাধান্য এই দুটো হচ্ছে একটা আরেকটার বিপরীত বৈশিষ্ট্য বহন করে। ছন্দ হচ্ছে তোমার দৃষ্টিটাকে গতিশীল করে ফেলে, আর প্রাধান্য হচ্ছে দৃষ্টিটাকে স্থির করে ফেলে। আর সঙ্গতি এবং মিল এর ব্যাপারে যে জিনিসটা ছিল, সঙ্গতি বা অনুপাত হচ্ছে দুটি বিষয়ের মধ্যে, আর মিল হচ্ছে একাধিক বিষয়ের মধ্যে। আর সমতা আর মিল এরা একটা আরেকটার পরিপূরক। সমতা এবং মিলটা খুব ভালোভাবে একজন আরেকজনকে সাহায্য করে। এই বিষয়গুলো একটু ভালো করে পড়লে তোমাদের মনে থাকার ব্যাপার। এই যে এখন তোমার নীতিগুলো বললাম, এই নীতিগুলো আমরা কিভাবে পড়ব, যেমন প্রথমে আমি তোমাদের সমতার ব্যাপারটা আসছে। দেখো, সমতা দুই প্রকার ছিল না, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ। এই সমতার পর তুমি সঙ্গতি এবং ছন্দ পড়ছো, মিল এবং প্রাধান্য পড়ছো। এরপর তোমাদের আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, সৃজনশীল প্রশ্ন করা হয়েছে কি, এটা কিন্তু আরেকবার খেয়াল করে দেখবে। এইগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের এই কাজগুলো কিন্তু পরবর্তীতে যখন দেখা হবে তখন চেক করে দিব। পোশাকে শিল্পকলা নীতি এবং শিল্প উপাদানের প্রয়োগ, এতে পোশাক আকর্ষণীয় হয়, এটা একটা পড়া ছিল। আচ্ছা, তোমাদের অনেকের কিছু কিছু প্রশ্ন ছিল, প্রশ্নগুলো নিয়ে কি একটু বলবো। যেমন কেউ একজন আমাকে প্রশ্ন করেছিলে যে আমি যেন শিল্পনীতির বিষয়টা একটু বুঝিয়ে দিই। বিশেষ করে তোমাদের প্রশ্ন ছিল যে কিভাবে মানে শিল্পনীতির তর্জনী কাকে বলে, একজন প্রশ্ন করেছ। আচ্ছা, আমরা প্রত্যেকে কিন্তু হাতের মধ্যে 5টা আঙুল নিয়ে ঘুরি, তাই না? এখন কোন আঙুলটাকে কি বলে সেগুলো মনে আছে? যেমন এই যে এই আঙুলটাকে বলা হয় বৃদ্ধা বা থাম্ব, ঠিক আছে? এর পরেই তো আসছে তর্জনী। তর্জনী দিয়ে আমরা কোনো জিনিস দেখাই, নির্দেশ করি, এটা কি নির্দেশক বা ইন্ডেক্স ফিঙ্গারও বলা হয়। এরপর এটা মধ্যমা,